গ্রেট ব্রিটেনের সম্মাননা পুরস্কার নিয়ে কথা উঠলেই নাইটহুড বা OBE উপাধির কথাই আমাদের মনে আসে বেশি। না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাইট বা OBE পাচ্ছেন না, তার দপ্তর থেকে বলা হয়েছে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। তার সরকারের দাবি হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেশের জন্য বয়ে আসবে বিশাল সম্মান। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে কিং চার্লসের পুরস্কার একটি ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে দেয়া। এটি ব্রিটিশ রাজতন্ত্র ও সরকারিভাবে স্বীকৃত কোনো পুরস্কার নয়। এমনকি হারমোনি নামে যে পুরস্কার দেওয়া হচ্ছে সেটি আদৌ হারমোনি কিনা সে বিষয়ে সন্দিহান খোদ BBC সহ একাধিক ব্রিটিশ গণমাধ্যম। আরো অবাক করা বিষয় হলো কিংস ফাউন্ডেশন থেকে 2025 সালে পুরস্কার দেওয়ার জন্য মনোনীতদের তালিকায় এখনো নেই ডক্টর ইউনূসের নাম। তাহলে বিষয়টি 2024 সালের ইউনেস্কোর নামে চালিয়ে দেওয়া ইউনূস সেন্টারের সেই ট্রি অফ পিস পুরস্কারের মতো কোনো কাহিনী নয় তো, যেটি পরে ইউনেস্কো বিবৃতি দিয়ে জানিয়েছিল ডক্টর ইউনূসকে এমন কোনো পুরস্কারই তারা দেয়নি। নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার প্রেস উইং এর পক্ষ থেকে বলা হয়েছে ইংল্যান্ডে 12 জুন তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। বাংলাদেশ সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পুরস্কার। বলা হচ্ছে এটি দেশের জন্য বিশাল সম্মান বয়ে আনবে। ডক্টর ইউনূস রাজকীয় অনুষ্ঠানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে এই সম্মাননা নেবেন বলে জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড আসলে কতটা মর্যাদাপূর্ণ, আন্তর্জাতিক মহলে এর গুরুত্বই বা কতটুকু? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমনকি ব্রিটিশ মিডিয়াতেও এই পুরস্কার নিয়ে তেমন কোনো আলোচনা আমরা দেখিনি। দ্য কিংস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে গত বছর থেকে। 2024 সালের 12 জুন BBC সহ একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যম এই পুরস্কারটি নিয়ে খবর প্রকাশ করেছিল। সেসব খবরে হারমোনি শব্দটিকে গ্রহণ করেনি ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো। তারা বিশেষ বন্ধনীর মধ্যে শব্দটি রেখে খবরগুলো প্রকাশ করেছিল। এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড জিনিসটা আসলে কি? এই পুরস্কারটি দেয় দ্য কিংস ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠান। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এটি কিং চার্লস এবং তার ফাউন্ডেশনের একটি ব্যক্তিগত উদ্যোগ। রাজা তৃতীয় চার্লস 1990 সালে প্রিন্স অফ ওয়েলস থাকাকালীন সময় এই দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি 30 বছরের বেশি সময় ধরে রাজার পছন্দের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে। এই ফাউন্ডেশনের পছন্দের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে শিল্প, স্থাপত্য, ঐতিহ্যবাহী কারুশিল্প বা গ্রামীণ দক্ষতা, স্বাস্থ্য ও কল্যাণ কর্মসূচি ইত্যাদি। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ক্রিস্টিনা মুরিন জানিয়েছেন তাদের দাতব্য প্রতিষ্ঠান রাজার দর্শন অনুযায়ী কাজ করছে। তারা শিক্ষা, দক্ষতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বের শিক্ষার্থীদের সহায়তা দেয়। দর্শক খেয়াল করে দেখুন, যারা পুরস্কারটির আয়োজক তারা বলছেন দ্য কিংস ফাউন্ডেশন হলো রাজা তৃতীয় চার্লসের একটি শখের প্রতিষ্ঠান। আরো স্পষ্টভাবে বলা হয়েছে এই পুরস্কারটি রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত এক ফাউন্ডেশন থেকে দেয়া হচ্ছে, যার সঙ্গে রাজ্যের কোনো সম্পর্ক নেই। একই কথা আমরা খুঁজে পেয়েছি CNN এর একটি রিপোর্টেও। অর্থাৎ এটি ব্রিটিশ রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া কোনো রাষ্ট্রীয় বা রাজকীয় সম্মাননা নয়, বরং রাজার ব্যক্তিগত দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া একটি পুরস্কার। হারমোনি অ্যাওয়ার্ডটি 2024 সালে চালু করা হয়েছে মূলত কিছু লোকের ব্যবসায়িক সাফল্যকে গুরুত্ব দিতে এবং রাজার দর্শনকে প্রচার করতে এই পুরস্কার দেওয়া হয়। দর্শক, ব্রিটিশ রাজতন্ত্র এবং সরকার যেসব সম্মানসূচক পুরস্কার দেয় তার একটি তালিকা ব্রিটিশ সরকার ওয়েবসাইটে আছে। সেখানে মোট 9টি পুরস্কারের কথা বলা আছে, যার মধ্যে নাইট ব্যাচেলর থেকে শুরু করে দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার বা OBE কিংবা মোস্ট নোবেল অর্ডার অফ দ্য গার্টারের উল্লেখ আছে। ফলে একটি বিষয় পরিষ্কার, ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে হারমোনি অ্যাওয়ার্ডকে যে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড বলে প্রচার করা হচ্ছে তা আদৌ ব্রিটিশ রাজতন্ত্র এবং ইংল্যান্ড সরকার কর্তৃক স্বীকৃত কোনো পুরস্কার নয়। এমনকি ব্রিটিশ কোনো ওয়েবসাইটে এই পুরস্কারটিকে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনায় নেওয়া হয়নি এখনো। 2024 সালে প্রথমবার পুরস্কৃতদের তালিকায় যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র বান কি মুন বিশ্বব্যাপী পরিচিত। মূলত বিশেষ ব্যক্তিত্ব হিসেবে জাতিসংঘের সাবেক মহাসচিবকে পুরস্কার দেওয়ার কারণে গত বছর কিছু প্রতিবেদন ছাপা হয় সংবাদ মাধ্যমে।
যে প্রতিবেদনটির কথা আমরা উল্লেখ করেছিলাম কিছুক্ষণ আগে। সিএনএন ওই প্রতিবেদনে লেখা আছে ৭৫ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস কিংস ফাউন্ডেশনের প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রয়্যাল নিউজ নিয়ে আগ্রহ বিবেচনায় রেখে সিএনএন পাঠকদের জন্য একটি প্রতিবেদন প্রকাশ করছে। দর্শক খেয়াল করে দেখুন, পুরস্কারের মর্যাদা বিবেচনা করে নয়, রাজ পরিবারের একটি অনুষ্ঠান হিসেবে গত বছর প্রতিবেদন করেছিল সিএনএন। ওই প্রতিবেদনে পরিষ্কার উল্লেখ করা হয় দ্য কিংস ফাউন্ডেশন রাজা তৃতীয় চার্লসের একটি শখের প্রতিষ্ঠান। মূলত কিংস ফাউন্ডেশন থেকে যাদের ফেলোশিপ দেওয়া হয় তাদের সাফল্যকে বিবেচনায় রাখতে চায় দ্য কিংস ফাউন্ডেশন। আর সেই দিকটির উপর জোর দিতে গত বছর চালু করা হয় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দর্শক, গত বছরের তালিকা পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে একমাত্র বান কি মুন ছাড়া উল্লেখযোগ্য কেউ নেই। অনুষ্ঠানের প্রচার বাড়াতে জড়ো করা হয় বিভিন্ন ক্ষেত্রে নামি দামি কিছু তারকাকে। পুরস্কার বিতরণ করেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহাম, অভিনেত্রী সিয়েনা মিলার, ফ্যাশন এডিটর অ্যাওয়ার্ড এনিনফুল, সুপারমডেল নাওমি ক্যাম্পবেল এবং শেফ রেমন্ড ব্লাঙ্কের মতো তারকারা। আর যেসব ব্যক্তি অথবা প্রতিষ্ঠান পুরস্কার পায় আন্তর্জাতিক অঙ্গনে, তারা বলতে গেলে অপরিচিত। ইনোভেশন এন্ড প্র্যাকটিস ক্যাটাগরিতে পুরস্কৃত হয় রোমানিয়ার ঐতিহাসিক ভবন রক্ষায় কাজ করা প্রতিষ্ঠান অ্যাম্বুলেন্স ফর মনুমেন্টস। টিচিং অ্যাওয়ার্ড লন্ডনের রয়্যাল একাডেমি অফ আর্ট থেকে চারুকলায় ডক্টরেট করা ডেভিড ক্রান্সউইক। দর্শক, ডেভিডের যোগ্যতা সম্পর্কে লেখা হয়েছে তিনি ঐতিহ্যবাহী চিত্রকলার কৌশল নিয়ে একটি বই লিখছেন এবং তিনি এ বিষয়ে শিক্ষক। অন্যদিকে গত বছর উদীয়মান প্রতিভা ক্যাটাগরিতে পুরস্কার পান দ্য কিংস ফাউন্ডেশনের চারুকলা স্নাতক কাদিজা ডাম্বুয়া। অর্থাৎ শিক্ষার্থীদেরও এই পুরস্কার দিচ্ছে চার্লস ফাউন্ডেশন। আবার তরুণ উদ্যোক্তা পুরস্কার পান কিংস ফাউন্ডেশনের সাবেক শিক্ষার্থী ইসাবেলা পেনিংটন অ্যাডমিট। তিনি দ্য কিংস ফাউন্ডেশনের পছন্দ অনুযায়ী পোশাকের ব্র্যান্ড তৈরির জন্য কাজ করছেন। আবার আন্তর্জাতিক প্রভাব ক্যাটাগরিতে পায় জামাইকার একটি শহরে চার্লসের পছন্দসই অবকাঠামো নির্মাণে কাজ করার প্রতিষ্ঠান দ্য রোজ টাউন ফাউন্ডেশন ফর দ্য বিল্ট এনভায়রনমেন্ট। আবার অ্যাডভোকেট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার পান জেমি অলিভার এবং জিমি জোহার্টি। তাদের মধ্যে জেমি অলিভার টিভি শেফ হিসেবে ব্যাপক পরিচিত, আর জিমি কীটতত্ত্বে পিএইচডি করছেন, কাজ করছেন রেয়ার ব্রিড সার্ভাইভাল ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে। কিংস ফাউন্ডেশন বলছে এই দুজন টেকসই খাদ্য এবং রান্নার প্রতি ভালোবাসার প্রচার ও প্রসারে ভূমিকা পালন করছে। গত বছর কর্পোরেট চ্যাম্পিয়ন পুরস্কার পায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান অক্টোপাস এনার্জি। আর বর্ষসেরা অংশীদারিত্ব পুরস্কার দেওয়া হয় ইউনিভার্সিটি কলেজ অফ স্টেট ম্যানেজমেন্টকে। প্রশ্ন হলো, রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত পছন্দ ও ইচ্ছা পূরণে কাজ করা টেলিভিশনের রন্ধনশিল্পী থেকে শুরু করে তার প্রতিষ্ঠানে লেখাপড়া করার শিক্ষার্থীরা যেখানে পুরস্কারটি পাচ্ছেন, সেখানে সেটি আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার থাকে কি করে? সরকারি খরচে যুক্তরাজ্য গিয়ে ডক্টর ইউনূস ব্যক্তিগত পর্যায়ে একটি পুরস্কার লাভ করলে তাতে দেশের কি লাভ? আবার এই পুরস্কার পাওয়ার প্রধান শর্তই হলো রাজা তৃতীয় চার্লসের স্বপ্ন পূরণের জন্য কাজ করা। আমাদের প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে কোন স্বপ্ন পূরণ হচ্ছে ব্রিটিশ রাজের? তবে এখানে একটি কিন্তু আছে। দ্য কিংস ফাউন্ডেশন এই বছরে পুরস্কারের জন্য মনোনীতদের যে তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেখানে নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। ফাউন্ডেশনের ওয়েবসাইটে 21শে মে এই তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে এবছর এমার্জিং ট্যালেন্টেড ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন এমিলি হার্স্ট, নেল কানিংহাম এবং রুয়াদ থমসন। এর মধ্যে এমিলি কিংস ফাউন্ডেশন থেকে শিখেছেন খড় দিয়ে ঐতিহ্যবাহী টুপি বানানোর কৌশল। অন্যদিকে আয়ারল্যান্ডের নেল কানিংহাম একজন স্বশিক্ষিত ঐতিহ্যবাহী সাইন রাইটার, আর রুয়াদ থমসন কিংস ফাউন্ডেশন থেকে হসপিটালিটি ট্রেনিং প্রোগ্রামে সম্প্রতি স্নাতক শেষ করেছেন। দর্শক, অন্তর্বর্তী সরকারের দাবি সত্যি হলে এবার টুপি কারিগর ও সাইন রাইটারের সঙ্গে এক মঞ্চ